কখনো কি ভেবে দেখেছেন আপনার পদবি বা আপনি কোন পরিবারে জন্মেছেন সেটার সাথে আপনার বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক থাকতে পারে? শুনতে একটু অস্বস্তিকর লাগলেও এই প্রশ্নটাই কিন্তু সাফল্য, বর্ণ আর আইকিউ এর বিতর্ককে উস্কে দেয়। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। চলুন কিছু ডেটা দিয়ে শুরু করা যাক যা এই বিতর্কটাকে আরও জটিল করে তোলে। দেখা যায় যে তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরাই কিন্তু হোয়াইট কলার বা ভালো সরকারি চাকরিতে বেশি, আর অন্যদিকে নিম্নবর্ণের মানুষেরা বেশিরভাগই কায়িক শ্রম বা ব্লু কলার কাজ করছেন। তো প্রশ্নটা হলো, এর কারণটা কি? উচ্চ বর্ণের মানুষেরা কি জেনেটিক্যালি বেশি বুদ্ধিমান? সত্যি কি তারা অন্যদের চেয়ে এগিয়ে? এই দেখুন, প্রায় ৮০ বছর আগের ১৯৪৪ সালের একটা ভারতীয় আইকিউ স্টাডির ফলাফল। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ব্রাহ্মণদের আইকিউ স্কোর সবচেয়ে বেশি আর শূদ্রদের সবচেয়ে কম। ভাবা যায় আজও এই ধরনের ডেটা দেখিয়ে অনেকে প্রমাণ করার চেষ্টা করে যে এই যে সামাজিক উঁচু-নিচু ভেদাভেদ, এটা আসলে স্বাভাবিক, এটা জেনেটিক্যালি নির্ধারিত। চলুন দেখে নিই আমরা এই পুরো বিষয়টা কিভাবে ভাঙব। প্রথমে আমরা বর্ণ আর আইকিউ এর এই বিতর্কিত প্রশ্নটা নিয়ে কথা বলবো। তারপর দেখব এর পেছনে কি বিজ্ঞান দেখানো হয় আর কেনই বা সেই থিওরিগুলো আর টেকে না। এরপর আমরা আসল ম্যাট্রিক্স বা সাফল্যের স্থাপত্যটা বুঝব, আর সবশেষে দেখব কিভাবে আমরা নিজেরাই নিজেদের সাফল্যের স্থপতি হতে পারি। ইতিহাসে কিন্তু বারবার চেষ্টা করা হয়েছে এই সামাজিক আর জাতিগত বিভেদকে বিজ্ঞানের মোড়ক দিয়ে জায়েজ করার। চলুন সেরকমই কিছু চেষ্টার দিকে তাকানো যাক। যেমন ধরুন ১৮৩৯ সালে স্যামুয়েল মটন নামের একজন বললেন মাথার খুলির আকার দেখেই নাকি বুদ্ধিমত্তা বোঝা যায়। ভাবুন একবার। আর এর প্রায় ১৫০ বছর পর ১৯৯৪ সালে দ্য বেল কার্ভ নামে একটা বই বেরোয়, যেটা রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। তাদের যুক্তি ছিল আইকিউ এর ৫০ থেকে ৮০% বংশগত, আর সেটাই ঠিক করে দেয় কে সমাজে উপরে থাকবে আর কে নিচে। দ্য বেল কার্ভ বইটার মূল কথা ছিল মোটামুটি এরকম: সমাজটা আসলে দুটো ভাগে বিভক্ত। একদিকে আছে খুব বুদ্ধিমান হাই আইকিউ যুক্ত একটা এলিট ক্লাস, আর অন্যদিকে আছে কম বুদ্ধির লো আইকিউ যুক্ত একটা আন্ডার ক্লাস। আর তাদের মতে এটাই নাকি প্রকৃতির নিয়ম, এটাই স্বাভাবিক। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এমন কিছু আবিষ্কার সামনে আসতে শুরু করল যা বুদ্ধিমত্তার এই জেনেটিক তত্ত্বের গোড়াতেই নাড়া দিয়ে দিল। চলুন এবার সেই ফাটলগুলো খুঁজে বের করা যাক। মূলত দুটো আবিষ্কার পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। প্রথমটা হলো জেনেটিক ভ্যারিয়েশন। জেনেটিসিস্ট রিচার্ড লেভনটিন দেখালেন যে মানুষের মধ্যে ৯০% জেনেটিক পার্থক্য আসলে একই কমিউনিটির মানুষের মধ্যেই থাকে। মানে দুজন বাঙালির মধ্যে জেনেটিক পার্থক্য একজন বাঙালি আর একজন আফ্রিকানের মধ্যকার পার্থক্যের চেয়েও বেশি হতে পারে। আর দ্বিতীয়টা ছিল ফ্লিন এফেক্ট, একটা অদ্ভুত ব্যাপার যেখানে দেখা গেল সারা পৃথিবীতেই মানুষের আইকিউ স্কোর সময়ের সাথে সাথে বাড়ছে। তো এই ফ্লিন এফেক্ট আসলে কি? সোজা কথায় গত শতাব্দীর ১৯৩০-এর দশক থেকে আজ পর্যন্ত প্রত্যেক দশকে মানুষের গড় আইকিউ স্কোর প্রায় ৩ পয়েন্ট করে বেড়েছে। এই সাধারণ পর্যবেক্ষণটাই কিন্তু একটা বিশাল প্রশ্ন তুলে দেয়। এই চার্টের দিকে একবার তাকান। সময় যত গড়িয়েছে গ্লোবাল আইকিউ স্কোর তত বেড়েছে। এখন প্রশ্ন হলো, যদি আইকিউ ৫০ থেকে ৮০% জিন দিয়ে নির্ধারিত হয় তাহলে এটা কিভাবে সম্ভব? জিন তো আর কয়েক দশকে বদলে যায় না, তাই না? তাহলে আইকিউ স্কোর এত দ্রুত বাড়ছে কিভাবে? এই একটা প্রশ্নই আসলে পুরো জেনেটিক থিওরির ওপর একটা বোমার মতো এসে পড়েছিল। তাহলে যদি জেনেটিক্স মূল কারণ না হয়, তাহলে সাফল্যের আসল রহস্যটা কি? এখানে আমরা পুরনো তত্ত্বকে বিদায় জানিয়ে একটা নতুন ধারণায় প্রবেশ করছি: সাফল্যের আসল স্থাপত্য। ব্যাপারটা হলো, সাফল্য কিন্তু আগে থেকে লেখা কোনো স্ক্রিপ্ট নয়। এটা অনেকটা সম্ভাবনার খেলা। কিন্তু সমস্যাটা হলো, এই খেলার মাঠটা সবার জন্য সমান নয়। এটা এমন একটা আর্কিটেকচারের উপর তৈরি যেখানে শুরুতেই কারোর জেতার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জটিল ধারণাটা চলুন একটা খুব সহজ কাল্পনিক গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা তিনজনের জীবনকে পাশাপাশি রেখে দেখব। এই যে এখানে আছে রাহুল, রাজ আর রোহন। ধরুন তারা একই শহরে থাকে। তাদের জন্মগত বা জেনেটিক সম্ভাবনাও প্রায় একই রকম, কিন্তু পার্থক্যটা হলো তাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে। একজন উচ্চবিত্ত, একজন মধ্যবিত্ত আর একজন নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে। একটা রিসার্চে একটা অবাক করার মতো জিনিস দেখা গেছে। রাহুলের মতো যারা সচ্ছল পরিবারে বড় হয়, তারা ৩ বছর বয়স হতে হতেই প্রায় ৩ কোটি বেশি শব্দ শোনে। এই প্রত্যেকটা অতিরিক্ত শব্দ তার মস্তিষ্কে নতুন নতুন নিউরাল কানেকশন তৈরি করে, যা তার ভবিষ্যতের বুদ্ধিমত্তার ভিত করে দেয়। আর এই ছোট ছোট পার্থক্যগুলোই সময়ের সাথে সাথে বিশাল আকার নেয়। এই চারটা দেখুন, মাত্র ২ বছর বয়সে উচ্চ আর নিম্ন আয়ের শিশুদের মধ্যে আইকিউয়ের যে ব্যবধানটা ৬ পয়েন্ট ছিল, সেটাই ১৬ বছর বয়সে গিয়ে বেড়ে ১৬-১৭ পয়েন্ট হয়ে যায়। একেই বলে কম্পাউন্ডিং এফেক্ট।
শুরুর সামান্য সুবিধাই পরে বিরাট ব্যবধান তৈরি করে। এবার আসা যাক তাদের স্কুলের পরিবেশে। রাহুলের জগতে ক্লাসে মাত্র ২৫ জন ছাত্র, আধুনিক ল্যাব আছে, ডিবেট হয়, সেখানে তার মস্তিষ্ক সমস্যার সমাধান করতে শেখে। আর অন্যদিকে রোহনের জগৎ, ক্লাসে ৭০ জন ছাত্র, টিচার আসেন কি আসেন না ঠিক নেই, সেখানে তার মস্তিষ্ক শুধু টিকে থাকার লড়াই করে, নতুন কিছু শেখার বা বিকশিত হবার সুযোগই পায় না। ব্রেনটা সারাক্ষণ একটা সার্ভাইভাল মোডে থাকে। সমাজবিজ্ঞানে এই ঘটনাটার একটা সুন্দর নাম আছে, ম্যাথিউ এফেক্ট। এর মূল কথা হলো, যার কাছে যা আছে তাকে আরও দেয়া হবে। মানে যে পড়াশোনায় একটু এগিয়ে আছে সে আরও ভালো সুযোগ পেয়ে আরও এগিয়ে যাবে, আর যে পিছিয়ে আছে সে আরও পিছিয়ে পড়বে। সোজা কথায়, ধনী আরও ধনী হয়। আর কর্মজীবনে ঢোকার পর এই পার্থক্যটা যেন আকাশ পাতাল হয়ে যায়। রাহুল তার বাবার আইআইএমের কোনো বন্ধুর রেফারেন্সে একটা দারুণ চাকরি পেয়ে যায়। সেখানে তাকে গাইড করার জন্য মেন্টর থাকে, একটা গ্রোথ ইকোসিস্টেম থাকে। আর রোহন, তাকে একটা ফ্যাক্টরির চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে ওয়াক ইন ইন্টারভিউ দিতে হয়। তার কোনো নেটওয়ার্ক নেই, কোনো মেন্টরও নেই। তো দিন শেষে যখন আমরা দেখি রাহুলের বেতন ১.৫ লাখ, রাজের ৫০,০০০ আর রোহনের ২২,০০০, তখন এটা বোঝা খুব জরুরি যে এই ফলাফলটা শুধু তাদের ব্যক্তিগত মেধার ওপর নির্ভর করে হয়নি। এটা আসলে একটা সিস্টেমের আউটপুট, একটা গণিত। এই ফলাফলটা তাদের জন্মগত প্রতিভা দিয়ে নয়, বরং তাদের জন্য তৈরি করা ওই সম্ভাবনা স্থাপত্য দিয়ে প্রায় নির্ধারিত হয়ে গেছে। কিন্তু এই সব শুনে হতাশ হওয়ার কিছু নেই। এর মানে একদমই এই নয় যে আমরা পরিস্থিতির শিকার হয়েই থাকব। এই সিস্টেমটাকে একবার বুঝে ফেলতে পারলে আমরা কিন্তু নিজেরাই নিজেদের সাফল্যের পথ তৈরি করতে পারি। এর জন্য মূলত ৩টা ধাপ। ১. এই সিস্টেমটাকে আর এর ভেতরের সম্ভাবনার আর্কিটেকচারটাকে ভালো করে বোঝা। ২. সেই ফ্যাক্টর বা গুণকগুলোকে খুঁজে বের করা যা আপনাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। আর ৩. এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে সচেতনভাবে নিজের জন্য একটা নতুন সাফল্যের স্থাপত্য ডিজাইন করা। রাহুলের মতো মানুষদের সুবিধাটা ছিল কেবলই জন্মের একটা ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট। আসল প্রশ্নটা হলো, সেই জায়গায় দাঁড়িয়ে একজন নিজের পছন্দ আর প্রচেষ্টা দিয়ে কি তৈরি করতে পারে। ভাবার বিষয় কিন্তু এটাই।